হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো সেই 9টা থেকে আমি আর অর্পিতা ওয়েট করে এতক্ষণ ধরে মাত্র এই কজনই জয়েন করাতে পেরেছি। তো আর তো ওয়েট করা যাবে না, সবারই কলেজের টাইমিং আছে। তো সেখানে দাঁড়িয়ে আজকে ওয়েটটা ওই জন্য বেশি করা হলো, কারণ তোমাদের অনেকেরই প্রজেক্ট গতদিন দেখা হয়নি। তো আজকে আমি বলেছিলাম ক্লাসও হবে, গতদিনের প্রজেক্টের ডকুমেন্টেশনও দেখবো। তো যা হোক, আজকেই ডেডলাইন, আমি গতদিন বারবার করে বলেছিলাম। তো সেখানে দাঁড়িয়ে যারা আজকে দেখাবে তাদেরও একটু ফাইনালাইজ হবে, যেসব গ্রুপ দেখাবে না তাদের আর আমি দেখবো না। তো একটু জায়গা সিরিয়াসনেস বা একটু আমাদের ডেডলাইন ফলো করতেই হবে, কিছু করার নেই। তো সবার আগে আমরা ডিরেক্টলি চলে যাচ্ছি, কিছুটা আমরা থিওরি আগে কমপ্লিট করি। তারপর আমি সবার, তোমার যাদের যাদের গতদিন দেখানো বাকি ছিল তারা আজকে দেখিয়ে নেবে, আর গতদিন যাদের দেখানো হয়ে গেছে তারা লিভ করে যেতে পারো, কোনো অসুবিধা নেই। তবে তার আগে এখনই লিভ করে যাবে না, আগে ক্লাসটা হোক। তো চলো আমরা শুরু করি। গতদিন মোস্ট প্রবলি আমাদের টেস্টিং নিয়ে শুরু করেছিলাম, তো আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর সিলেবাস অলমোস্ট শেষের দিকে। টেস্টিং হয়ে গেলে আমাদের আর কস্ট বেনিফিট অ্যানালাইসিস, ইমপ্লিমেন্টেশন, মেনটেনেন্স এরকম কিছু মিসলেনিয়াস বাকি থাকবে। হয়ে গেলেই আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন সলিউশনে চলে যাব। তো এর মধ্যে তোমরা কোশ্চেন পেপার গুলো যারা এখনো জোগাড় করতে পারোনি জোগাড় করা শুরু করে দাও, কারণ সিলেবাস প্রায় শেষের দিকে। কোশ্চেন সলভ করে আমরা সাথে সাথে করে ফেলে নেবো। আর গতদিন ইউএমএল ডায়াগ্রাম গুলো শিখেছি, আবারও বলছি ইউএমএল ডায়াগ্রাম গুলো থিওরিতেও আসবে। তো ভালো করে আঁকবে। আর এই সপ্তাহে আবারও একবার রিমাইন্ডার দিয়ে দিই, শুক্রবারের ক্লাসে কিন্তু আমি তোমাদের প্রজেক্টের এসডিএলসি এবং তার সাথে সাথে যেসব ইউএমএল ডায়াগ্রাম তোমরা সিলেক্ট করেছো বা একে আনবে সিলেক্ট করে, সেগুলো চেক হবে ডেডলাইন। তো আরেকবার রিমাইন্ডার দিয়ে দেওয়া হলো, সবাই মাথায় রাখবে এটা। তো চলো আমরা এবার আজকের ক্লাস শুরু করি। আজকে যদি ইন্টিগ্রেটেড ক্লাস, এই রেকর্ডিংটা দুটো গ্রুপে শেয়ার করে দেওয়া হবে। আর তোমাদের ডকুমেন্টেশনের ক্ষেত্রেও টেস্টিং তো মেনশন করতে হবে। আমরা মোস্ট প্রবলি অতদিন টেস্টিং নিয়ে আলোচনা করছিলাম, আমরা তো মুখ থেকে বেরিয়ে গেল মনে হচ্ছে ওটাই হবে। তো জাস্ট একটু ধরো একটা কল এসেছে, একটু অ্যাটেন্ড করে নি। কতদিন যতটা হয়েছিল তারপর থেকে শুরু করি। হোপফুলি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ। তো যতটা ওপেন হলো মোস্ট প্রবলি ততটাই আমাদের হয়েছিল। তো তারপর থেকে আমরা শুরু করব। তো গত ক্লাসে যারা লাইভ ক্লাস অ্যাটেন্ড করেছিলে অথবা যারা রেকর্ডিং ফলো করেছিলে, কারো যদি ফার্দার কোনো কোয়েশ্চেন থাকে ওই অবধি করে নিতে পারো, কারণ টেস্টিং কিন্তু আমাদের ভালো করে আইডেন্টিফাই করতে হবে। কারণ আমরা এখন কিন্তু প্রজেক্টের উপর বেস করে কিন্তু টেস্টিং চেঞ্জ হয়। কিছু টেস্টিং কমন থাকে, কিছু টেস্টিং ডিপেন্ড করে সিচুয়েশনের উপরে। তো আমাদের কিন্তু টেস্টিং ভালো করে জানতে হবে, প্রচুর টেস্টিং রয়েছে ক্যাটাগরি। তো সেখানে দাঁড়িয়ে কোনটা আমাদের প্রজেক্টের জন্য অ্যাপ্লিকেবল হবে সেটা কিন্তু আমাদের ঠিক করে নিতে হবে। প্যারালাল থিওরি যে কোনো টেস্টিং তুলে দিতে পারে। দেখো অতদিন আমরা ইউনিট টেস্টিং নিয়ে পড়াশোনা করছিলাম, এখানে ইউনিট টেস্টিং সম্বন্ধে আবার একটু বলা রয়েছে। Unit testing is performed by conducting a number of unit tests where each unit test checks an individual component that is either new or modified. A unit test is also referred to as module test. তো অনেক সময় পরীক্ষার হলে কোয়েশ্চেনে কনফিউশন তৈরি করার চেষ্টা করা হতে পারে, ইকুইভ্যালেন্ট নামটাও দিয়ে দেওয়া হতে পারে। তো যখন একটা প্রোগ্রাম মানে আমরা জানি সেখানে প্রচুর মডিউল থাকে, যখন প্রত্যেকটা মডিউলকে আমরা আলাদা আলাদা করে চেক করি, সোজা কথা বলতে সেটাকে আমরা বলি ইউনিট টেস্টিং। প্রত্যেকটা আলাদা আলাদা তোমার মডিউল অথবা সাব রুটিন ফাংশন যাই বলো না কেন, ঠিকঠাক ভাবে আউটপুট দিচ্ছে কিনা সেটা চেক করাই বলা হয় ইউনিট টেস্টিং। এখানে ইউনিট টেস্টের একটা ছবি দেওয়া রয়েছে, তাহলে দিতে পারো, না দিলেও অসুবিধা নেই। এবার যখন আমরা ইউনিট টেস্ট করি তার আন্ডারে পার্ট হিসেবে অনেকগুলো টেস্ট করা হয়, যেমন মডিউল ইন্টারফেস টেস্ট করা হয়, লোকাল ডেটা স্ট্রাকচার টেস্ট করা হয়। লোকাল ডেটা একটা ফাংশনের মধ্যে যে ভেরিয়েবল গুলো অথবা ডেটা স্ট্রাকচার ইউজ করছো সেগুলো ঠিকঠাক ভাবে ডিজাইন কিনা, ঠিকঠাক আউটপুট দিচ্ছে কিনা। বাউন্ডারি কন্ডিশন, যে তুমি অ্যারে অথবা লিঙ্ক অথবা এই ধরনের যে ভেরিয়েবল গুলো অথবা ডেটা স্ট্রাকচার ইউজ করছো সেগুলো বাউন্ডারি কন্ডিশন সাপোর্ট করছে কিনা, ইন্ডিপেন্ডেন্ট পাথ রয়েছে কিনা, প্রত্যেকটা
স্টেটমেন্ট তোমার অ্যাটলিস্ট একবার করে এক্সিকিউশন হচ্ছে কিনা সেই টেস্ট করাটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট পাথ টেস্ট বলি। আর এরর হ্যান্ডেলিং পাথ, প্রত্যেকটা ধরো এই যে উপরে যে টেস্ট গুলো দেখলাম সেগুলো প্রত্যেকটাকে যখন আমরা কমপ্লিট করি চেক করা, সেগুলো যদি সাকসেসফুল এক্সিকিউশন করে, তো সেই তারপর আমরা দেখি যে যে ইনপুট তার যে আউটপুট গুলো জেনারেট হচ্ছে, যে এরর লিস্ট জেনারেট হচ্ছে, সেগুলো কিন্তু প্রপারলি টেস্ট করা দরকার পড়ে। কারণ দেখা গেল প্রোগ্রামে তুমি, আমরা জানি অনেক সময় প্রোগ্রামের ইনস্ট্রাকশন লিখলে প্রোগ্রাম রান করে যেতে পারে, কিন্তু লজিক ঠিক না থাকলে আউটপুট ঠিকঠাক নাও আসতে পারে। তো সেসব জায়গায় দাঁড়িয়ে এরর হ্যান্ডেলিং পাথটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো দিস আর দ্য ফেজেস, মানে যেগুলো আমরা ইউনিট টেস্ট যখন করি তখন ইউজ করে থাকি। তো যে 5টা পয়েন্ট স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি, একবার একটু ডিটেলসে পড়ে নাও, কোনো ফার্দার কোশ্চেন থাকলে করে নেবে। তো হোপফুলি আমরা করলাম, এর বাইরে আর এখান থেকে লাগবে না ডিটেলস, যেহেতু 2 থেকে 4 মার্কের কোশ্চেনের বেশি আসে না। এখানে দুটো টার্ম আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করবো, একটাকে বলা হয় স্টাফ, আরেকটাকে বলা হয় তোমার ড্রাইভার। তো দেখো বলা হয় খুব ইম্পর্টেন্ট দুটো টার্ম পরীক্ষার হলে কোয়েশ্চেন আসে। কি বলা হচ্ছে, ড্রাইভার ইজ দ্য মডিউল দ্যাট টেকস ইনপুট ফ্রম টেস্ট কেস, passes that input to the unit to be tested and prints the output produced। ঠিক আছে। আর স্টাফ কাকে বলে, স্টাফ ইজ আ মডিউল দ্যাট ওয়ার্ক অ্যাজ এ ইউনিট referenced by the unit being tested. It uses the interface of the subroutine unit, does minimum data manipulation, and returns control back to the unit being tested। তো এইভাবে আমরা যখন একটা মডিউল ধরো আমরা কোনো একটা প্রোগ্রামের সাথে অ্যাড করার চেষ্টা করছি, আগে সেটাকে টেস্ট করে ইন্ডিভিজুয়ালি টেস্ট করে দেখে নেওয়া হয় যে সেটা ওর সাথে ঠিকঠাক ভাবে অ্যাটাচ হয়ে আউটপুট দিচ্ছে কিনা, দেন আমরা সেটাকে একটা অন্য নাম দিয়ে আমরা প্রোগ্রামের সাথে ফাইনালি অ্যাটাচ করতে পারি। তো এইভাবে আমরা ড্রাইভার আর স্টাফ দুটো টার্ম দেখতে পাচ্ছি স্ক্রিনে। ছবিটা অবশ্যই তোমরা দিয়ে দিতে পারো। তো একবার দেখে নাও, কোনো কোশ্চেন থাকলে করে নেবে, করে নাও। ছোট ছোট গল্পগুলো বলেই দেওয়া হচ্ছে।
হোপফুলি আমরা পড়লাম। দেখো যেটা আমি বলেছিলাম সেটা এখানে আইডেন্টিফাই করা হয়েছে। ড্রাইভারস এন্ড স্টাফস আর নট ডেলিভার্ড উইথ দ্য ফাইনাল সফটওয়্যার প্রোডাক্ট, দাস দে রিপ্রেজেন্ট অ্যান ওভারহেড। এবার আমরা নেক্সট যে ইম্পর্টেন্ট টেস্টিংটা সম্বন্ধে জানতে চলেছি সেটাকে বলা হচ্ছে ইন্টিগ্রেশন টেস্টিং। তো নামেই অনেকটা কাজ বোঝা যাচ্ছে। দেখো কি বলেছে, once unit testing is complete, integration testing begins. In integration testing, the units validated during unit testing are combined to form a subsystem. The integration testing is aimed at ensuring that all the modules work properly as per the user requirement when they are put together. তাহলে আলাদা আলাদা করে যখন একটা প্রোগ্রামের প্রত্যেকটা মডিউল আমরা টেস্ট করে দিচ্ছি ইউনিট টেস্টিং, যখন পুরো প্রোগ্রামটাকে একসাথে আমরা টেস্ট করি যে ফাইনালি একসাথে আউটপুট ঠিকঠাক দিচ্ছে কিনা, দিস ইজ ইন্টিগ্রেশন টেস্টিং। তো প্রথম দুটো প্যারা একবার একটু পড়ে নাও, কোনো কোশ্চেন থাকলে করে নেবে। খুবই সোজা জিনিস, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কিছুই নেই বেসিক্যালি। তো হোপফুলি আমরা ইন্টিগ্রেশন টেস্টিং করলাম, এখানে ছবিটা দিয়ে সেম জিনিসটাই বোঝা হয়েছে। তো কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে আমাদের ইন্টিগ্রেশন টেস্টিং এর, এবার আমরা দেখে নেওয়ার চেষ্টা করি। দেখো ফার্স্ট ক্যারেক্টারিস্টিক বলা রয়েছে, it ensures that all modules work together properly and transfer accurate data across their interfaces. It is performed with an intention to uncover errors that lie in the interfaces among the integrated components. It tests those components that are new or have been modified or affected due to a change. ঠিক আছে, অনেক সময় কোয়েশ্চেন করা হয় হোয়াট ইজ বিগ ব্যাং অ্যাপ্রোচ। তো এটা তোমার ইন্টিগ্রেশন টেস্টিং এর সাথে অ্যাসোসিয়েটেড একটা টার্ম। তো সেখানে যাওয়ার আগে আমরা উপরের এই তিনটে পয়েন্ট একবারে পড়ে নেব, যে তোমার মেইন ফাংশনালিটি কি ইন্টিগ্রেশন টেস্টিং এর। তো এগিয়ে যাই সামনের দিকে। দেখো এবার বিগ ব্যাং অ্যাপ্রোচ নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করছি। কি বলা হচ্ছে, বিগ ব্যাং অ্যাপ্রোচ অ্যান্ড ইনক্রিমেন্টাল integration approach are used to integrate modules of a program. In the Big Bang approach, initially all modules are integrated and then the entire program is tested. So এটাকে Big Bang approach বলা হয়। ঠিক আছে, তো প্রথম দুটো লাইন জানলেই আমাদের চলবে। তো এবার আমরা চলে আসি নেক্সট টার্ম, যেটাকে আমরা বলি ইনক্রিমেন্টাল ইন্টিগ্রেশন টেস্টিং। সেটা কাকে বলে? তো সেটা জানার আগে আমাদের আবার বিগ ব্যাং অ্যাপ্রোচের ক্ষেত্রে একটা প্রবলেম আছে, সেটা জেনে আসার চেষ্টা করতে হবে। সেটা উপরে বলাই রয়েছে, however when the entire program is tested, it is possible that a set of errors is detected. It is difficult to correct these errors
since it is difficult to isolate the exact cause of the errors when the program is very large. তো যখন একসাথে পুরো প্রোগ্রাম টেস্ট করা হয় সেখানে হাজার হাজার লাইন কোটি কোটি লাইনের কোডিং থাকতে পারে, তো তার ভিতর থেকে এক্সাক্ট এরর গুলো খুঁজে বের করা আসলে খুব ঝামেলার। ঠিক আছে, তো সেটাই বলা যে in addition when one set of errors is corrected new sets of errors arise and this process continue infinite। এটা আমরা অনেক সময় ফেসও করেছি। ধরো একটা তোমরা যখন ডেটা স্ট্রাকচারে প্রোগ্রাম করতে একটু বড় হতো কোডিং গুলো, একটা পার্টিকুলার পার্ট ঠিক করলো অন্য একটা পার্টে এরর চলে আসে, তো বিগ ব্যাং অ্যাপ্রোচের এটা একটা ঝামেলা তৈরি হয়। এই প্রবলেমটা থেকে আমাদের ওভারকাম করে দিতে পারে তোমার ইনক্রিমেন্টাল ইন্টিগ্রেশন অ্যাপ্রোচ। দেখো বলাই রয়েছে তারপরে ইনক্রিমেন্টাল ইন্টিগ্রেশন অ্যাপ্রোচ টেস্ট program is in small increments. It's easier to detect errors in this approach because only a small segment of software code is tested at a given instance of time. Moreover, interfaces can be tested completely if this approach is used. এটাই বলার। তো ইনক্রিমেন্টাল ইন্টিগ্রেশন টেস্টিং এর বেশ কিছু তোমার ক্যাটাগরি রয়েছে, যেমন টপ ডাউন ইন্টিগ্রেশন টেস্টিং, বটম আপ ইন্টিগ্রেশন টেস্টিং, রিগ্রেশন টেস্টিং এন্ড স্মোক টেস্টিং। এর মধ্যে যে কোনো একটা তুলে দিতে পারে। আচ্ছা, এটা বলা দরকার তোমাদের, আরেকটু আমি সহজ করে দিচ্ছি ব্যাপারগুলো। তোমাদের যে ডকুমেন্টেশন গুলো পাঠানো আছে দেখো সেখানে টেস্টিং করিয়ে দেওয়া আছে, মরলে তোমরা কিন্তু সেই ধরনের সফটওয়্যার ইউজ তৈরি করছো মরলে। তো এটাও যে আবার একটা কথা আছে যে বুদ্ধিমান তাকে কৃষা করলে সেটাই যথেষ্ট। তো আমি এর থেকে বেশি কিছু বলবো না। তো টেস্টিং নিয়েও কিন্তু আমাদের খুব ভেবে ভেবে বের করতে হবে যে আমাদের প্রজেক্টের জন্য কোন টেস্টিং ইউজ করবো, সেরকমও কিছু না। তো যে ডকুমেন্টেশন গুলো পাঠিয়েছে যদি প্রবলেম তোমরা দেখো তোমরা নিজেরাই বুঝে যাবে যে কোন টেস্টিং ইউজ করবো। আর ওখানে ওরা অলরেডি লিখেছে, তো কপি পেস্ট করাটা খুব একটা কঠিন কিছু না, এটাই জাস্ট বলার। তবে কপি পেস্ট করার সময় এটা একটা চ্যালেঞ্জ দাঁড়িয়ে যায় যে ধরো সবাইকে এই ডকুমেন্টেশন পাঠানো হয়েছে, তাহলে সবাই সেম জিনিসই কপি পেস্ট করছে। তো পরীক্ষার হলে যখন আমরা পাওয়ার প্রেজেন্টেশন আবার ডকুমেন্টেশন দেখবো টিচারের চোখে এটা ধরা পড়তেই পারে। তো চেষ্টা করবে একটু নিজেদের প্রজেক্ট গুলোকে ইউনিক করা, তোমরা সেটা অনেকটাই চেষ্টা করছো। পুরো কপি পেস্ট করার থেকে একটু শুরু শেষ বা লেখাগুলো যদি একটু আলাদা করে দিই, ছবিগুলো যদি একটু অন্যরকম করি, সেক্ষেত্রে হয়তো আমাদের কিছুটা তো সুবিধা পাবো। এই হলো বলার ব্যাপার। এবার আমরা চলে আসি সামনের দিকে। আমরা এক একটা করে টেস্টিং করার চেষ্টা করবো, যে কটা ক্যাটাগরি করে আমরা দেখলাম। সবার আগে চলে আসছি টপ ডাউন ইন্টিগ্রেশন টেস্টিং। বলা রয়েছে in top down integration testing initially only one module known as the main control module is tested। তো আমরা জানি একটা প্রোগ্রামে বা যদি সি প্রোগ্রামের কথা কনসেপ্ট ভাবি, আমরা ধরো একটা সি প্রোগ্রামে মেইন ফাংশন তার সাথে চারটে অ্যাসোসিয়েটেড ফাংশন তুমি ডিজাইন করেছো। তো যখন আমরা মেইন ফাংশন টেস্ট করি বা মেইন কন্ট্রোল মডিউল আমরা টেস্ট করি বা ড্রাইভার প্রোগ্রাম টেস্ট করি, দিস ইজ নন অ্যাজ ইন্টিগ্রেশন টেস্ট। ঠিক আছে, তারপর কি করা হচ্ছে, আফটার দিস অল দ্য মডিউলস কল্ড বাই ইট আর কম্বাইন উইথ ইট অ্যান্ড টেস্টেড। তো সেই মেইন ধরো আমরা একটা সুইচ কেসের ভিতরে ফাংশন কল করে সুইচ কেসটা আমরা মেইন ফাংশন ভিতরে লিখি। তো প্রথমে আমরা মেইন ফাংশন ঠিকমতো কাজ করছে কিনা দেখো, দেন তার সাথে অ্যাসোসিয়েটেড যতগুলো ফাংশন আছে সেগুলো ঠিকঠাক কাজ করছে কিনা দেখার চেষ্টা করি। তো এই প্যারাটা একবার একটু পুরো করে নাও, কোনো কোশ্চেন থাকলে করে নেবে। তো হোপফুলি আমরা পড়লাম, এবার আমরা নিজে থেকে চলে আসি যখন আমরা টপ ডাউন ইন্টিগ্রেশন টেস্টিং করি কি কি স্টেপস ফলো হয়। এখানে 5 স্টেপস বলা রয়েছে, তো তোমরা নিজেরা একবার আস্তে আস্তে পড়ে নাও, গল্পের মধ্যে করে, যেটা বুঝতে পারবে না কোশ্চেন করে নেবে, কারণ মেইন গল্পটা
তো হোপফুলি আমরা পয়েন্ট গুলো পড়লাম, ফার্স্ট এগিয়ে যায় সামনের দিকে। কারণ আজকে আমাদের আরেকটা কাজ বাকি রয়েছে, কারণ একটা ছবি দিয়ে টপ ডাউন সিলেকশন বোঝানোর চেষ্টা করা হয়েছে। টপ ডাউন ইন্টিগ্রেশনের আবার দুটো সাব ক্যাটাগরি রয়েছে, যে একটাকে বলে ডিএফএস এর মতো ডেপথ ফার্স্ট ইন্টিগ্রেশন, আর একটাকে বলে বিএফএস এর মতো ব্রিথ ফার্স্ট ইন্টিগ্রেশন। তো প্রথমে আমরা জানার চেষ্টা করি ডেপথ ফার্স্ট ইন্টিগ্রেশন করে। তাকে বলাই রয়েছে in depth first integration the modules are integrated starting from left and then move down in the control hierarchy. তো আমরা যেভাবে ডিএফএস করি সেভাবেই যখন টেস্টিংটা করা হয় সেটাকে ডেপথ ফার্স্ট ইন্টিগ্রেশন বলা হয়। তো উপরের ছবির কনটেক্সটে পুরো ক্যাটাগরিকে করে নেওয়ার চেষ্টা করো, ফার্দার কোশ্চেন করে নেবে। তো হোপফুলি আমরা পড়লাম, একটু ফার্স্ট মুভ করি। তো এখানে ছবি দিয়ে আইডেন্টিফাই করার চেষ্টা করা রয়েছে। অলরেডি আমরা ডেপথ ফার্স্ট ইন্টিগ্রেশন দেখলাম, এবার খেয়াল করে দেখো তার সেক্ষেত্রে ছবিটা কিরকম হবে সেটা আমরা বাঁ দিকে দেখতে পাচ্ছি। একদম ফার্স্টে ডেপথে চলে গেলাম, মানে A7 চলে গেলাম, লেফটে মুভ করে করে দেন আমরা সেখান থেকে আস্তে আস্তে টেস্টিং করে করে আসতে থাকলাম। আর ব্রেকফাস্ট থেকে এক একটা লেভেলে যখন আমরা পুরো সেই লেভেলটা ধরেই টেস্ট, ডান দিকের ছবিটা সেটাই আইডেন্টিফাই করা হয়েছে। তো ব্রেকফাস্ট হচ্ছে বা ইন্টিগ্রেশনের পুরো ডিটেলসটা মেনশন আমরা দেখতে পাচ্ছি নিচে। একবার করে নাও, কোনো কোশ্চেন থাকলে করে নেবে। তো হোপফুলি আমরা পড়লাম, এবার এগিয়ে যাই সামনের দিকে। তো এখানে তোমার টপ ডাউন ইন্টিগ্রেশনের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ টেবিল ফর্মে মেনশন করা রয়েছে, অনেক সময় এগুলো আসতেই পারে। তো একবার জাস্ট দেখে নাও, যে পয়েন্টটা বুঝতে পারছো না সেটা কোশ্চেন করে নাও।
এগিয়ে যাই সামনের দিকে। তো এর থেকে ডিটেলস আমাদের আর লাগবে না, আমরা হোপফুলি টপ ডাউন ইন্টিগ্রেশন কাকে বলে এতক্ষণ বুঝে গেছে। এবার আসি বটম আপ ইন্টিগ্রেশন। ছবি দেখেই তোমরা কাজটা বুঝতে পারছো অনেকটাই। নিচ থেকে টেস্ট করে করে যখন আমরা উপর দিকে যাওয়ার চেষ্টা করি, বিশেষ করে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনটেক্সটে তোমার বটম আপ ইন্টিগ্রেশনটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো কি বলা রয়েছে উপরের ছবিটায়, তাই এখানে আইডেন্টিফাই করে বলা রয়েছে। একবার জাস্ট বটম আপ ইন্টিগ্রেশনটা করে নাও, যেটা বললাম সেটাই বলার ছবিতেই যেটা বল দেখানো হচ্ছে সেটাই এখানে মেনশন করা রয়েছে। তো হোপফুলি আমরা করে নিলাম। ফার্স্ট এগিয়ে যাই, কারণ আজকে আমাদের ডকুমেন্টেশন চেক করতে হবে। তো বটম আপ ইন্টিগ্রেশনটা একবার একটু দেখে নাও সবাই, কোনো কোশ্চেন থাকলে করে নেবে, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছি। তো হোপফুলি আমরা পড়লাম, এগোই সামনের দিকে। তো অনেকটাই আমরা ইন্টিগ্রেশন নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম। এগুলো আর আমাদের লাগবে না। এবার আমরা চলে আসি আমাদের নেক্সট ক্যাটাগরি, যাকে বলা হচ্ছে রিগ্রেশন থেকে তোমার টেস্টিং। আর একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার হলো রিগ্রেশন টেস্টিং। খাতা লিখে মার্ক করে স্টার সিম্বল দিয়ে রাখতে পারো, প্রায় আসে। এখানে আমরা রিগ্রেশন টেস্টিং দেখতে পাচ্ছি। তারপরে রিগ্রেশন টেস্টিং retest the software or part of it to ensure that the components, feature and function which were previously working properly do not fail as a result of the error correction process and integration of modules. It is regarded as a important activity as it helps to ensuring the changes during to error correction or any other reason do not result in additional errors or unexpected outputs from other system components. তো নিচের ছবিটায় আমরা দেখতে পাচ্ছি এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে। ধর ফার্স্ট একটা কোডিং রয়েছে, তো সেটা টেস্ট করতে গিয়ে আমরা দেখতে পারলাম প্রপারলি হয়তো ইনস্ট্রাকশন গুলো ডিফাইন করা হয়নি। তো আমরা ইনস্ট্রাকশন গুলোকে আবার রিঅ্যারেঞ্জ করার চেষ্টা করলাম যাতে সে আরো বেটার ভাবে আউটপুট জেনারেট করতে পারে, কমপ্লেক্সিটি কমে যায়। এটাই বলা হচ্ছে রিটেস্ট। ঠিক আছে, তো রিগ্রেশন টেস্টিং এরকম ভাবে আউটপুট আমরা জেনারেট করে দিতে পারে। তো যতটা স্ক্রিনে দেখতে পাচ্ছ জাস্ট একবার একটু পড়ে নাও, কোনো কোশ্চেন থাকলে করে নেবে। ফার্স্টে ডেফিনেশনটা দেখে নাও, প্যারালালি আর সাথে যে এক্সাম্পলটা দেওয়া আছে সেটাও দেখো, বুঝতে প্রবলেম হলে কোশ্চেন করে নেবে।
এবার আমরা এগিয়ে যাই সামনের দিকে। তো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ লাগবে পড়ে নাও, কোশ্চেন থাকলে পড়ে নেবে। তো এগিয়ে যাই সামনের দিকে। এবার নেক্সট আসে স্মোক টেস্টিং। দেখো বড়রা যে আবার ধূমপান না, তো অনেক আছে যারা এখানে ছেলেরা, যেটা তো মেয়েরাও করে দেখি। স্মোক শুনে খুশি হয়ে যাও না যে তোমাদের পরীক্ষার হলে হয়তো ধূমপান করতে বলবে, একদমই না। কি বলো, smoke testing is defined as an approach of integration testing in which a subset of test cases designed to check the main functionality of software are used to test whether the vital functions of the software work correctly. তো একটা প্রোগ্রামের অনেক ফাংশন থাকে যেগুলো ইম্পর্টেন্ট ফাংশন। ধরো তুমি লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম করছো, সেখানে কিন্তু মেইন ফাংশনই হলো ঠিকমতো বই সাবমিট হচ্ছে কিনা, বইয়ের ডিটেলস শো হচ্ছে কিনা, স্টুডেন্ট ডেটাবেস তোমাদের হ্যান্ডেল হচ্ছে কিনা। তো সেখানে কেউ যদি ফিডব্যাক দিতে চায় অথবা কেউ যদি কিছু রিমার্ক করতে চায়, তো সেগুলো কিন্তু খুব একটা মেইন মডিউল না। তো সেখানে দাঁড়িয়ে মেইন মডিউল যেগুলো সেগুলোকে যখন আমরা প্রপারলি তার ফাংশনালিটি টেস্ট করি, দিস ইজ নোন অ্যাজ স্মোক টেস্টিং। তো যত স্ক্রিনে দেখতে পাচ্ছ জাস্ট একবার পড়ে নাও, কোনো কোশ্চেন থাকলে পড়ে নেবে। এবার আমরা এগিয়ে যাই সামনের দিকে। তো স্মোক টেস্টিং এর কিছু ক্যারেক্টারিস্টিক্স, সেখানে যে কটা পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ, 5টা পয়েন্ট, এবার জাস্ট পড়ে নাও, কোনো কোশ্চেন থাকলে পড়ে নেবে। তো হোপফুলি পড়লাম। তো আমাদের গল্পের দিকে আমরা আরো এগিয়ে যাব, তবে আমাদের তার সাথে যেহেতু ডকুমেন্টেশন চেক করতে হবে, কলেজেরও টাইমিং হচ্ছে। তো আজকে আমরা থিওরি আর এর থেকে বেশি কন্টিনিউশন করবো না। নেক্সট দিন আমাকে মনে করাবে আমরা সিস্টেম টেস্টিং শুরু করবো। নেক্সট দিন হোপফুলি ডকুমেন্টেশন চেকের এই প্রেশারটা থাকবে না, আমরা টেস্টিং এর পোর্শনটা আগামী ক্লাসে শেষ করে ফেলবো। 50% আমাদের মোরাললেস হয়েই গেছে, আর বাকিটা আমরা নেক্সট ক্লাসে কমপ্লিট করে ফেলবো। তো নতুন টপিকে যাওয়ার আগে সবাই একবার দেখে নাও, এখন অব্দি যতটা পড়লাম নোটটা অলরেডি গ্রুপে শেয়ার করে দেওয়া আছে। কারো কোনো ফার্দার কোয়েশ্চেন আছে কিনা? এবার গতদিনের মতো আমরা কনফিউশন হব না। আমরা যারা যারা তোমার
আজকের ক্লাস এখন অ্যাটেন্ড করছো, কিন্তু গতদিন আমাকে ডকুমেন্ট দেখাওনি। তারা চ্যাট বক্সে গ্রুপের নেম পাশে ব্র্যাকেটের মধ্যে কলেজের নেম লিখে, ধরো বেহালা কলেজের এখানে বিসি লিখে দেওয়া, অসুবিধা না, বিবেকানন্দ কলেজের বিসি লেখো, অথবা অন্য কোনো কলেজের সংক্ষিপ্ত ফর্মটা লেখো, আর মিটের চ্যাট বক্সে লিখে দাও। আমি সেখান থেকে যে গ্রুপকে আগে ডাকবো তারা আগে ডকুমেন্টেশন শেয়ার করবে, দেন আমরা নেক্সট গ্রুপে দিকে এগিয়ে যাবো। কারণ একসাথে এক গাদা ডকুমেন্ট চলে আসলে নিজেদেরও বুঝতে সমস্যা হচ্ছে, কারণ আগে পরে চলে যাচ্ছে টাইমিং এর কারণে। তো সবাই রেসপন্স করো যে গ্রুপগুলো কতদিন দেখিয়ে উঠতে পারোনি, আর যারা কতদিন দেখিয়ে দিয়েছিলে তারা যদি ফার্দার কিছু বলার থাকে বা যে কারেকশন গুলো করতে বলেছিলাম সেগুলো যদি করে ফেলো, তোমরা যদি আপডেটেড ভার্সনটা দেখে নিয়ে এগিয়ে যেতে চাও আরো, সেটাও করে নিতে পারো। যত হেড মেটাতে পারবে তোমাদেরই লাভ। তো তারাও লিখতে পারো, সেক্ষেত্রে তোমরা ব্র্যাকেটে মেনশন করে দেবে মডিফাই, তাহলে তোমার গ্রুপের নেম পাশে ব্র্যাকেটের মধ্যে কলেজ নেম পাশে লিখে দেবে মডিফাই। এইভাবে যেভাবে বললাম সেভাবে রেসপন্স করো। আমি পরপর গ্রুপগুলোকে ডেকে নিচ্ছি চেক করার জন্য। আর যদি কতদিন দেখানো হয়ে গেছে কিন্তু এখনো কারেকশন করোনি, তো সেটাকে লিভ করে যেতে পারো, কোনো সমস্যা নেই। যেহেতু আজকে আমাদের ডকুমেন্টেশন চেকের ব্যাপার রয়েছে, এই জন্য একটু আমরা তোমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কম করলাম। আর যা আমাদের সিলেবাস বোঝা যাচ্ছে খুব বেশি দিন আমাদের লাগবেও না, আমরা খুব ভালোভাবে এগোচ্ছি। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আর মাল্টিমিডিয়া খুব ফাস্ট আমাদের শেষ হয়ে যাবে, চিন্তার কোনো ব্যাপার নেই। তো টিল নাও দেখতে পাচ্ছি তিনটে গ্রুপ তোমার লিখে পাঠিয়েছো, তো খুব ভালো লাগছে যে তোমাদের একটা গ্রুপ মডিফাই করেও ফেলেছো। তো যত কাজ মিটিয়ে নিতে পারবে তত বেটার। তো আমি এখন আরো 2 মিনিট টাইম দিচ্ছি, যারা এখনো রেসপন্স করতে পারোনি রেসপন্স করো, দেন আমি যাদের যাদের আগে শেয়ার করতে বলবো তারা শেয়ার করবে। আমি না বলা অব্দি কেউ শেয়ার করবে না। তো এবার আমরা চেক করা শুরু করি একইভাবে। যে গ্রুপে চেক হয়ে যাচ্ছে তোমার সাথে সাথে লিক করে যেতে পারো, যেহেতু কলেজের ব্যাপার রয়েছে। তো সবার আগে আমাকে দেখাও, পরপরে আমি আসছি বেহালা কলেজের তোমার গ্রুপে বিজয়ী, তোমরা তোমাদের ওই প্রজেক্টের গ্রুপে শেয়ার করো ডকুমেন্ট, যাদের ডকুমেন্ট আছে একসাথে শেয়ার করো, দেন আমরা চেক করবো। সেই ফাঁকে আমি একটু হোয়াটসঅ্যাপ অন করে নিই। এই তোমরা মেসেজটা ডিলিট করে আরেকবার শেয়ার করো, কারণ আমি যে নাম্বার থেকে এখানে হোয়াটসঅ্যাপে অন করছি সেটা ওখানে অ্যাড করা ছিল না। তো আরেকবার ডিলিট করে আবার শেয়ার করো, কারণ এখন জয়েন করালাম তো ওটা কি করতে পারবো না। ঠিক আছে, সময় লাগাই। তো আমি যেভাবে তোমাদের ডকুমেন্টেশন গুলো পাঠিয়েছি সেভাবে কিন্তু সাজাতে হবে। ফার্স্ট ইয়ার মডেল আসতে পারে না, ইনপুট আউটপুট ডিজাইন এগুলো আগে আসবে, দেন এনটিটি শুরু হবে। তাহলে সাজানো হয়নি ঠিকঠাক করে। এখানে যেখানে ফার্স্টে তোমরা ইয়ার মডেল কাকে বলে একবার লিখে আসছো, এনটিটি ফেন্টিটি এগুলো তো ইয়ার মডেলেরই পার্ট, আলাদা করে আবার কেন তোমার এই আহ, এগুলো লিখছো? এগুলো তো একসাথে লিখে আসা উচিত ছিল।
ইয়ার মডেল ফার্স্টে তোমার স্যার এর মধ্যে ম্যাটেরিয়াল আসছে না, এগুলো আলাদা করে লেখার কোনো দরকারই নেই। এগুলো তো একই অ্যাট্রিবিউটস আগে লিখে এন্টিটিও আগে লিখছো, উইক এন্টিটি লিখেছো, লিখেছো, তাহলে আবার অ্যাট্রিবিউটস কেন, এন্টিটি কেন আসছে এখানে জিনিস? তো এগুলো এখানে কাজেই লাগবে না, জাস্ট টেবিল থেকে শুরু হবে, অলরেডি একবার লিখে এসেছে। নিজেরাই ডেটা রিডান্ডেন্সি তৈরি করে নর্মালাইজেশনের পরে। স্যার অ্যাকচুয়ালি একটা ডকুমেন্ট একটা মানে অর্ডার লেখা আছে, বুঝতে পারছি না কোনটা বলা বলবো। হয়নি, আমি তোমাদের ক্লাসেও কতদিন বলে দিয়েছি, একটা সিস্টেম আছে। ফার্স্টে আমরা এসডিএলসি নিয়ে আলোচনা করব, দেন আমরা ইনপুট আউটপুট ডিজাইন করব, দেন আমরা ইয়ার মডেলে যাব, দেন আমরা ডিএফডির দিকে যাব, দেন আমরা বাকি ডায়াগ্রামগুলোর দিকে যাব। তো এইভাবে জিনিসটাকে আইডেন্টিফাই করতে হবে। আর যেটা তুমি করতে হবে, যদি ফাংশনাল ফ্লো চার্ট ইউজ করো সেক্ষেত্রে ইয়ার মডেলের আগে ফাংশনাল ফ্লো চার্ট দিতে হবে। এটা কোনো রকেট সায়েন্স নেই, এটা কমন সেন্সের প্রতি কিভাবে আমরা এগিয়ে যাই। আগে এসডিএলসি চয়েস করলাম আমরা, কি করে আমাদের আগে ডিজাইন শো হয়। তো এসডিএলসিটা পুরো লিখে নিতে হবে, দেন ইনপুট আউটপুট ডিজাইন নিয়ে আমরা ভাববো কিভাবে করব। তারপর যাবে হলো ইয়ার মডেল, ইয়ার মডেলের যা যা টুলস আছে সেগুলো সম্বন্ধে লিখলে, দেন তোমার প্রজেক্টের ইয়ার মডেলের টেবিলটা হলো, দেন রিলেশন গুলো হলো, দেন ইয়ার মডেল হবে, শেষ হলো। এবার আমরা ডিএফডি নিয়ে লিখলাম, তারপরে আমাদের ডিএফডি গুলো আঁকলাম, শেষ হয়ে গেল। দেন আমরা ইউজ কেস সম্বন্ধে লিখলাম, তারপরে সব লিখলাম। এখানে রকেট সায়েন্স কি এখন আমরা বুঝতে পারছি না। আর তোমার বারবার করে বলা হলো যে বুঝতে সমস্যা হলে আমাকে কোশ্চেন করে নেবে, কোশ্চেনও করনি কেন তাহলে? এতবার সারাদিন ধরে এক না কারণে সবাই মিলে হোয়াটসঅ্যাপ করছো, এগুলো তো কোশ্চেন করে নেওয়া যায়, তখনও বলে দিতে পারি। পরে কি মেনশন করা দরকার পড়ে না, খালি ফরেনটা আমরা লিখবো না, সেটা বেটার অপশনও না। ইউজারটা যদি তোমার ফরেন কি হয় পাশে নট নাল লিখে দেবে। এতক্ষণ আমাদের যেখানে এডিএলসি ইউজ যখন করছো তার কেসগুলো যখন লিখছো দেখতেই পাচ্ছ, বা ডিজাইনটা কখন আসছে, ডিজাইনিং এর ভিতরেই পরে ইয়ে মডেল করে। আমরা ডিজাইন শুরু করে দিলাম, তারপরে আমরা প্ল্যানিং করছি এডিএলসি, কখনো সম্ভব? এটা তো কমন সেন্সই বোঝাচ্ছে, সম্ভবই না, এটা পুরো উপরে উঠে যাবে যা যা লিখেছো এখানে। কখনো তোমার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস আমরা যদি না বের করে, যে অবজেক্টিভ ইন্ট্রোডাকশন গুলো লিখেছে এগুলো যে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসের পার্ট, তো প্রজেক্ট আগে আমরা ঠিকই করলাম না, কি কি করবো সেখানে আমরা আগেই আর মনে রাখলাম, এটা পুরোটা ধরে উপরে যাবে। ইনপুট ডিজাইনটা বাকি আছে, তাহলে সবার আগে এসডিএলসি যাবে, ইনপুট আউটপুট ডিজাইন যাবে, দেন মডিউল বা ফাংশনাল ফ্লো চার্ট, তারপর গিয়ে ইয়ার মডেল ফলে শুরু হবে। তো জাস্ট রিঅ্যারেঞ্জ করো, বোঝা যাবে ঠিক? ওকে স্যার। যাও তোমাদের শেষ পালা, তাহলে লিখতে যেতে পারো যদি কলেজের ব্যাপার আছে। আর কলেজে তোমরা যদি আগে পৌঁছে যাও, তো তোমাদের যে নিজের যদি কোনো গ্রুপ থাকে এখানে জানিয়ে দাও যে সবাই যেন অ্যাড হতে পারে, আমি লিখে দিতে করতে হবে না। এখন যদি আগে গিয়ে পৌঁছে যেতে পারো, আমার একটু লেট হবে বুঝতেই পারছো, শেষ করে দেবো। আমার মোটামুটি কোটা আমার 12টার মতো বাজে, আমার 12টা বাজবে, কলেজে পৌঁছতে 12টা বাজে। তো সেখানে দাঁড়িয়ে তোমরা গিয়ে প্রিন্ট আউট শুরু করে দাও। যদি আগে গিয়ে পৌঁছে যাও তাহলে বাকিদের জানিয়ে দাও মুখে মুখে, আমি গ্রুপেও লিখে দিচ্ছি একটু পরে। এবার আমরা চলে আসি নেক্সট গ্রুপ, স্নিগ্ধা প্রামাণিক। তাহলে গিয়ে ওয়েট করো, আসছি। আচ্ছা, তো এবার আমরা চলে আসি সেকেন্ড গ্রুপ, সরসা কলেজ গ্রুপ জি। তোমরা এখনো ইয়ারটি ডিএফটি দেখানো বাকি, এখনো ডকুমেন্টেশন এসডিএস এগুলো রেডি করছো না। যাও ঠিক আছে, আমি শুক্রবার অব্দি যদি টাইম দিয়েছি, আমি শুক্রবারে পরে আর কি করবো, বারবার করে বলা হচ্ছে। তো এতবার সবাই বড় হয়ে গেছে, এতবার বলার তুমি পারবে দেখাবে যে যেতেই পারছো, বাকিরা কতটা করে কাজ এগিয়ে রাখে। সেখানে আমি মুখে কি বললাম সেই অব্দি খালি যদি আমাদের সময় হাতে থাকে। এটাও তো বলা হয় বারবার করে, যতটা রেডি করে ফেলবে নিজেদের হেডেক কমবে।
তো আমি কবে থেকে তো এগুলো পরপর ডকুমেন্টেশন আছে, এগুলো পাঠিয়ে পাচ্ছি চোখের সামনে, এবং অনেক কিছু কপি পেস্ট হচ্ছে। জাস্ট একদিন যদি আমরা 2 ঘন্টা বসে কপি পেস্ট করি আমাদের ঝামেলা মিটে যায়। তো সেটা করতে এতক্ষণ লাগবে না, আমাদের রেডি করে ফেলবো আমরা। পাঠাও। তো তোমাদের ডিএফডি কোথায়? ইআরটি পেয়েছি আর তোমার ডকুমেন্টেশন পেয়েছি, এর মধ্যে সব আছে। তো তোমাদের ডকুমেন্টেশন পুরো রেডি করে ফেলো, একদম ডকুমেন্টেশনের মধ্যেই ইআরটি দিয়ে দিলাম, বাকিটা যেমন দিয়েছে দিয়ে দিলে একবারে চেক হয়ে যায়। খালি ইআরটি দেখাচ্ছি, আর তোমাদের লেখাগুলো কোথায় দেখবো? এই এত সময় নষ্ট করছো না তোমরা। প্রথম কথা হলো কার্ডিনালিটি হয়নি, পুরো ইয়ার মডেলে জব হবে, একটা কার্ডিনালিটিও দেখা হয়নি। এই অ্যাট্রাকশন যেটা মেনশন করেছো, সেই অ্যাট্রাকশন গুলোকে পোস্ট করছে, ম্যানেজ দেখা যাচ্ছে, মানে অ্যাডমিন ম্যানেজ করছে, মানে পোস্ট করবে। হ্যাঁ স্যার। এই যে দেখো তোমরা উপরে অ্যাট্রাকশন করেছো ক্যান ভিউ, আবার তোমার নিচে যেগুলো মেনশন করেছো কুইজিং, সেটাও করেছো ক্যান ভিউ। তো সেখানে দাঁড়িয়ে একটা ক্যান ভিউ দিয়ে তো দুটো মেনে নিতে পারতাম, কারণ একটা তোমার প্রসেসে দেখো 4টে মাথা আছে, তো যদি সেম নামেই হতো এখান থেকে একটা টেনে আমরা এখানে অ্যাড করে দিতে পারতাম, তা দুটো কেন ক্যান ভিউ করে আমরা টানতে গেলাম? তো এই জিনিসগুলো কিন্তু করতে হবে, এগুলো ইয়ার মডেলের ক্লাসে বলে দেওয়া হয়েছে। আর তোমরা এখানে ইউজার ইউজার ইমেল আইডি, ইউজার নেম, ঠিক আছে। রেজিস্টার্ড ইউজার তোমার ব্লগ পোস্ট করতে পারে, ব্লগটা দেখবে কে? যে কোনো ইউজারই তো দেখতে পারে, রেজিস্টার বা নন রেজিস্টার, তার ইউজার সাথে তো একটা কানেকশন হওয়া দরকার ছিল ব্লগে। তাহলে ব্লগ দেখার কোনো লোক খুঁজে পাচ্ছি না আমরা, খালি পোস্ট করার লোক পেয়েছি। তো মোরাললেস বাকিটা ঠিকঠাকই আছে, খালি যেগুলো কারেকশন করতে বললাম হোপফুলি শুনে নিলে, যেগুলো থাকবে কারেকশন করে আমাকে আর দেখবো না, তো এগুলোই ফাইনাল কারেক্ট করো। আর একবার আমি বলবো যখন আমরা ফাইনালি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করবো, অথবা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তার আগে পুরো ডকুমেন্টেশন যখন এক জায়গায় করে আমি শো করবো, তখন একবার করে লিখে দেবো, তার আগে অব্দি আর কিছু বলার থাকেনি আমার না, অলরেডি ডেট অফ। তো যেগুলো বললাম সেগুলো ঠিকঠাক করো, করে তোমাদের ডকুমেন্টেশন অ্যাড করো। ওকে। ডিএটি ডিএফডি কি করে? তোমাদের টেবিলের নামও অ্যাডমিন, তো এই নামে কিন্তু ডেটাবেস টেবিল তৈরি করতে হবে যা এখানে লিখছো। আর গতদিন আমি বলেছিলাম তোমাদের ডেটাবেসে যেভাবে টেবিল তৈরি করবে সেই নামগুলোই এখানে দিতে হয় ডিএফডি তে। তাহলে যে রেজিস্টার্ড পেজ দি ইউজার লিখে দিয়েছো, অ্যাকর্ডিং টু ডিবিএমএস এর কনসেপ্ট, লাস্ট সেমিস্টারে তোমরা মাইএসকিউএল ওরাকেল করেছো, আমাদের সিস্টেমে তোমরা জানোই ভালো করে, আমরা সবকিছু এক্সট্রা করিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে আমাদের ক্যারিয়ারে সুবিধা হয়, এই জন্য তোমাদের আমি ওরাকেলও করিয়েছিলাম। তো সেখানে দাঁড়িয়ে আমরা সব জায়গাতেই জানি যত রকমের ডিবিএমএস আছে, মাঝখানে কোনো টেবিল নেম তৈরি করতে বা ভেরিয়েবল নেম তৈরি করতে গেলে বা ফিল্ড নেম তৈরি করতে গেলে স্পেস সাপোর্টেড হয় না। তাহলে রেজিস্টার্ড ইউজার মাঝখানে স্পেস হলো কি করে? এটা কিন্তু আমি লাস্ট ক্লাসেও বলেছিলাম। তো এখানে ব্লগ অ্যান্ড রিভিউ, সেখানেও সেম ভুল হয়ে বসে আছে, এখানেও সেম। আর তুমি এখানে দেখতেই পাচ্ছি ইউজার সেই লগ ইন অ্যাট্রাকশন সেগুলোই ইউজ করছে। তো আমি তো এখানেই তোমার ইউজার এন্টিটি একে তার সাথে তোমার এই ওগুলোকে কানেকশন করে দিতেই পারতাম। তো সেই ক্ষেত্রে আমার এক্সট্রা অত আঁকা লাগতো না। যদি তোমরা যদি মনে করো আলাদা করে করবে, এখানে আমার আলাদা করে বলা যাবে না, জাস্ট একটা অ্যাডভাইস। যদি আলাদা থাকতে চাও অসুবিধা কিছু নেই, ঠিকই আছে। তো যেগুলো ভুলগুলো কারেকশন করতে বললাম সেগুলো কারেকশন করে ফেলবে। এবার তোমাদের ডকুমেন্টেশনের দিকে চলে যাই।
একটা লেখার মধ্যে একটা প্রফেশনাল ডকুমেন্টেশন এরকম বিভিন্ন রকম কালার চেঞ্জিং হতে পারে না। এই যে যেটা দ্য মেইন ফিচার্স অফ আওয়ার ওয়েবসাইট ইজ অ্যাজ ফলোজ, এটা কালার তো ওইভাবে দেওয়া যাবে না, ওটা ব্ল্যাক এন্ড হোয়াইট করে দেবে, প্রত্যেকটা ব্ল্যাক এন্ড হোয়াইট করবে। যা যা এখানে বিভিন্ন কালারিং করেছো এরকম হবে। ডিসকানেক্টেড হয়ে গেছে। ডিএফডিটা বলেননি স্যার ডিএডিটা আমি শুরু করতেই কেটে গেছি। শোনো, আমি ডিএফডিটা অলরেডি বলে দিয়েছি, রেকর্ডিং এ দেখে নেবে, আমি আর নতুন করে রিপিট করছি না, ঠিক আছে? আর তারপরে তোমাদের ডকুমেন্টেশন আমি অনেকটা অলরেডি বলে দিয়েছি, তোমার জাস্ট একটু 3-4 মিনিট রেকর্ডিং লাস্টের দিকে দেখলেই হয়ে ওকে যাবে। স্যার। একটু জাস্ট রেকর্ডিংটা ফলো করে নিও, তাহলেই হবে। তোমাদের ডকুমেন্টেশন ডিএফডি বলার পরে তোমাদের ডকুমেন্টেশন নিয়ে আমি বলা শুরু করে দিয়েছিলাম। তো আমি ডকুমেন্টেশনের এতটা অবধি আমি বলেই দিয়েছি, জাস্ট এসডিএলসিটা শুরু করেছিলাম। তো সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল তোমরা দেখলাম ডিজাইন করেছো, গুড। তো যেটা বলেছিলাম সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে আলাদা ফেজ গুলো তোমাকে বলতে হবে, এসডিএলসি ডেফিনেশন দিয়ে ডিরেক্টলি তোমরা যে এসডিএলসি টা চয়েস করেছো অ্যাডভান্স ডিজাইন লিখতেই পারো, মডেল কত রকম লিখতে পারো, যেটা তোমরা চয়েস করেছো সেটা দেন যে তার আন্ডারে ফেজ গুলো লিখতে। তো আগে এরকম দেওয়ার দরকার নেই, মানে ফেজ গুলো এখানে ফেজ গুলো দিয়ে হবে। এসআরএস আলাদা করে দিলেও চলবে, আলাদা তো জায়গা নষ্ট না করলেও চলবে, তবে তোমাদের উপরে যে পেজ বেশি নষ্ট করতে চাও করবে। তো ইনপুট আউটপুট ডিজাইনটা মিসিং হয়েছে, তো তোমরা এখানে যখন এই অবধি শেষ করলে এখানে বেটার অপশন আগে ইনপুট আউটপুট ডিজাইনটা করো, তারপরে তোমাদের ফাংশনাল মডেলগুলো দিয়ে মডেলগুলো কারেক্টভাবে লিখতে পারো, অথবা ফাংশনাল ফ্লো চার্ট দেখিয়ে দিতে পারো যদি, তাহলে পাওয়ার পয়েন্টও দেখানোর একটা এক্সট্রা টপিক পেয়ে যাবে। দেন গিয়ে তোমার ডেটাবেস ডিজাইনিং এর আন্ডারে তোমার এনটিডি শুরু হবে। আমাদের যখন পুরো সুপার কি অব্দি হয়ে যাচ্ছে, আগে আমাদের ইয়ার মডেল পুরোটা শেষ করে নিতে হবে, দেন গিয়ে নর্মালাইজেশন হবে। কারণ ইয়ার মডেল আঁকা না হলে কখনোই তোমার সেটা নর্মালাইজ করা যেতে পারে। ইয়ার মডেল নর্মালাইজেশনের ডেফিনেশনই হলো ইট আউটকামস ইট রিজলভ দ্য ডেটা রিডান্ডেন্সি অকার্ড ইন ইয়ার মডেল। ইয়ার মডেল যদি না হয় তাহলে কি করে নর্মালাইজেশন করলাম আমরা? তো আগে ইয়ার মডেল পুরোটা শেষ করতে হবে, ছবি আঁকা অব্দি, দেন নর্মালাইজেশন হবে, দেন ডিএফডি ডিজাইনিং শুরু হবে। তোমরা এটা হলো এখনই, এখনো রিলেশন গুলো হলো এখন। এবার তাহলে যে ইয়ার মডেল যেটা বললাম কারেকশন করে এখানে এগুলো অ্যাটাচ করো। তোমার ডেটা ডিকশনারি টেবিলও অ্যাড করোনি, কাজ অনেক বাকি। ডিএফডি সিম্বল গুলো ওই একই দিন কবে কপি পেস্ট করেছে দেখতেই, ওদেরও দেখা গেলো যাতে হয়, তো তোমাদের আলাদা কলেজ, সেটা একটা ঝামেলা হবে না। ডিএফডি ডায়াগ্রামও দিয়ে দাও, মোটামুটি অনেকটাই রেডি করেছো, যেগুলো বলে দিলাম রেকর্ডিং ফলো করে সেগুলো কমপ্লিট করে ফেলো। বলতে পারলাম? তারপর যদি ফার্দার কোশ্চেন আগে শুক্রবারের আগে যেটা সময় আমাকে কল করে দেবে রাত 9টার করে, ঠিক আছে? তোমার লিভ করে যেতে পারো। তো অঙ্কন আমাকে ফোন করেছিল, আমি বুঝতেই পেরেছিলাম, তোমাদের বলেছিলাম আমাকে কল করতে হবে না, মিস কল দিলেই হবে। তখনই বুঝে গেছিলাম যে আমার ডিসকানেক্টেড হয়ে গেছে, তো ওই জন্য তোমার কল ধরলাম না। তো এবার আচ্ছা মুশকিল হয়ে গেছে, কারা লিখেছিল আমি ভুলে গেছি। তো যে কটা গ্রুপ বাকি আছে আবার লিখা হতো এখানে চ্যাট বক্সে, তাড়াতাড়ি ফার্স্ট আবার লেখো কলেজের নেম গ্রুপ। তো এটা পেস্ট করতে থাকো, আমি তাহলে একটু পর্ব দেখতে দেখতে যাই। এবার বিবেকানন্দ কলেজ গ্রুপ বি, তোমার ডকুমেন্টেশন পোস্ট করো, যা যা দেখাবে একসাথে পোস্ট করো। তো হোপফুলি আগের গ্রুপের ক্ষেত্রে যেগুলো বলছিলাম তোমাদেরও একদম ভাবে তোমরা পাঠিয়েছো, তো ওদের যা বলেছিলাম তোমাদের ক্ষেত্রে সেম কথাই বলা, আমি আর ওই কথাগুলো অ্যাটলিস্ট রিপিট করছি না, পুরোটা একসাথে রেডি করে ফেলাটাই বেটার অপশন। তো আজ থেকে বলে দেবো কিভাবে রেডি করে ফেলবে, তো আমি পরপর দেখি আমরা তো।
হোপফুলি তোরা যে ভুলগুলো আমি বলেছিলাম কারেকশন করে। ঠিক আছে, মোরাললেস। এগুলো পারলে নাম্বারিং করে যেভাবে বাকিরা করেছে আরো বেটার লাগে দেখতে, আরো সাইন্টিফিক মনে হয়। তো হোপফুলি তোমাদের ডেটাবেস এইসব নামই টেবিলগুলো তৈরি করবে। এইখানে এই লেভেলটা থেকে কি ডেটা অ্যাক্সেস হচ্ছে সেটা মেনশন করলে বাই ডিরেকশনাল অ্যারে দুই থেকে কি রেসপন্স আসে লিখতে হবে, মানে বিলিং টেবিলের কি রেসপন্স করছে সেটা আমরা কিন্তু লেখনি। সেম জিনিস যদি অর্ডার টেবিল দুটো জায়গাতেই থাকে, তোমার ইচ্ছা হলে এক এন্টিটি দেখে ওখানেও এন্টিটি রেখে দিলে কানেক্ট দেখাতে পারছে, সেম জিনিস তো দেখতে পাচ্ছি। এখানেও তোমার এখনই তোমার বিলিং টেবিল মানে কপি পেস্ট এগুলো কারেকশন করো, আর এখানেও নাম্বারিং করার চেষ্টা করো। আর একদমই কিন্তু আনপ্রফেশনাল ভাবে ডকুমেন্টেশন সাজিয়েছে, কিরকম ভাবে হয়েছে একটা অঙ্কে ঠিক নেই। এরপরে খাতাটাকে বাইন্ডিং করতে হবে, বুক বাইন্ডিং, সেখানে দাঁড়িয়ে কোনো লেফট রাইট জাস্টিফিকেশন নেই, অদ্ভুত স্টাইলে ডকুমেন্টেশন করেছে। যদি বাইন্ডিং হয় এটা পুরো কেটে যাবে লেখা, বুক বাইন্ডিং করতে গেলে অনেকটা বাদই ঢুকে যাবে ভিতরে, সাজানোই হয়নি ডকুমেন্টেশন। বাকিটা কত সুন্দরভাবে সাজিয়েছে দেখতেই পাচ্ছ, অথবা তোমাদের যেগুলো পাঠিয়েছি তা ওরাও কিভাবে সাজিয়েছে, কোনো জাস্টিফিকেশন কিছু নেই, মনে হচ্ছে না জাস্ট দায় থেকে সব কপি পেস্ট করেছে। এক একটা ফন্ট এক এক রকম, একটা ইউনিফর্মালিটি, একটা প্রফেশনাল ডকুমেন্টেশন। যদি নতুন পেজে শুরু হবে, এখানে একটা পেজে লাস্টে শুরু হয়ে গেল। ইনপুট আউটপুট ডিজাইন মিসিং, ও না করেছো, যাক এই দিক থেকে তোমরা এগিয়ে আছো। তোমাদের এখন অব্দি এই ডকুমেন্টেশন ঠিকঠাক আছে, কিন্তু তোমাদের মুশকিল যেটা হয়ে গেছে সাজানোটা একদমই অফ হয়ে গেছে। এখানে আমরা এন্টিটিস মেনশন করলাম, এন্টিটি কি কি অ্যাট্রিবিউট কি করছে সেটা কিন্তু তাকে লিখতে হবে। আর তার সাথে সাথে তোমার ইয়ার ডায়াগ্রাম আগেই তো বলে আসছে, এখানে আলাদা বেলা দরকার নেই। টেবিলগুলোর মধ্যে রিলেশন গুলো তৈরি হচ্ছে, সেই রিলেশনশিপ গুলো মেনশন করো। তোমরা অনেকটা এই আছো, নমিনেশন আগে হবে, ডিএফডি শুরু হওয়ার আগে হবে। আর প্রসেস ডিজাইনের দিকে ডেটা ফ্লো যাবে, ডেটা ফ্লো ডায়াগ্রামের টুলস গুলো মেনশন করেছো, টুলস গুলো সিম্বল গুলো দেখাতে হবে প্রত্যেকটার পাশে। আর ডিএফডি যে ভুলগুলো বলে সেগুলো ঠিক করো। এটা তোমাকে এগিয়ে গেছো, ভালো হয়েছে, কিন্তু সাজানোটা খুবই অখাদ্য আছে, ওটা ঠিক করো। তো তোমরা এখন অব্দি যেগুলো গ্রুপে দেখলাম সবচেয়ে এগিয়ে আছে তোমাদের ডকুমেন্ট। এবার নেক্সট কে আছে, যাতে দেখা হয় লিক করে যেতে পারো, বিবেকানন্দ কলেজ গ্রুপ সি। হ্যাঁ স্যার পাঠাচ্ছি। তো হোপফুলি এর ভিতরেই তোমাদের সবকিছু আছে, আমি এবার এই তাহলে দেখে নিই। হ্যাঁ স্যার।
তোমাদের তো লেখাটা কিন্তু নেমে গেছে, মানে সাজানো কিন্তু তোমাদেরও ঠিকঠাক খুব একটা হয়নি, যেহেতু ওদের থেকে বেটার। ওই জিনিসগুলো একটু প্রপারলি মেনশন করা, সিচুয়েশন ভালো করে মেনশন করবে। ওদের গ্যাপ গুলো ঠিকঠাক হয়নি, হঠাৎ করে রাখছেন যে বুটসটা আগে মধ্যে ঢুকে গেছে মনে হচ্ছে, এখানে আবার স্পেস দিচ্ছে, এগুলো চোখে দেখছে, আমার চোখে পড়ে গেছে, এগুলো চোখে পড়ে, এগুলো আমাদের ঠিকঠাক দিতে হবে। তোমার এও কিন্তু মেথডোলজির ভিতরে ঢুকিয়ে দিতে বলেছিলাম আমি অনেক গ্রুপে, যে ফাংশনাল এন্ড অপশনাল রিকোয়ারমেন্ট, যদিও আমরা যেগুলো ফলো করেছো ওরা অনেক ভুল করেছে, কিন্তু আমি যেগুলো সাথে বলছি সেগুলো কিন্তু প্রপারলি করতে হবে। ডকুমেন্ট গুলো আমি স্যাম্পল হিসেবে দিয়েছি। তো ওদের অনেকেরই নিজের কলেজেই পরীক্ষা ছিল লকডাউন সময়, এই জন্য ওদের খুব একটা কাজ লাগেনি। তো অনেক ঝামেলা মিটে গেছে, সেই এক্সটার্নালও কোনো ছিল না, ইন্টারনালও মার্ক দিয়েছিল, সেই জন্য আমি লাস্ট মোমেন্ট ওদের আর ঝামেলা ফেলিনি। তো সেখানে দাঁড়িয়ে তোমাদের কিন্তু এক্সটার্নাল আসবে, এটা মনে রাখতে হবে, প্রেজেন্টেশন দিতে হবে। তো এগুলো কিন্তু তাদের ঢুকতে হলে গিয়ে এজেন্সি পরে ঢোকাটাই বেটার অপশন, কারণ এসডিএসসি ফেজে গুলো মেথোডোলজির আন্ডারে ফার্স্টে এসডিএস নিয়ে লেখো, তার আন্ডারে ওগুলো ঢোকাও, তাহলে তাহলে বেটার লাগবে জিনিসগুলো। তো এসডিএস ইন্ট্রোডাকশন দিয়েছো, ঠিক আছে, মডেল গুলো লিখেছো, দেন তোমরা স্পাইরাল মডেল ইউজ করো, ফার্স্ট স্পাইরাল মডেলের ছবিটা দিয়ে দিলেই বেটার হতো, লেখাটা লিখলে ভালো হতো। এবার এর এর যখন মডেলিং শেষ গেল, এরপরে তোমরা ফেসিলিটি রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস এগুলো লেখো, দিয়ে তোমার ফাংশনাল ফিচার দিয়ে দাও, তারপর ইয়ে শুরু করো তোমাদের সিস্টেম, পুরোটাই সিস্টেম ডিজাইন। তো টাইটেলটা একটু ভুল হয়েছে, তো ইনপুট আউট ডিজাইন গুলো তারপরে তোমরা হলে যেভাবে দেওয়ার দিয়েছো। ডকুমেন্টেশন অনেকটা রেডি আছে, কিন্তু যেভাবে বললাম সেভাবে প্রপারলি সাজাতে হবে। ডেটাবেস ডিজাইনের আগে তোমার ফাংশনাল ফ্লোটা দিয়ে দিতে পারো, যেভাবে বলা হলো। দেখার কিছু নেই, তোমার যথেষ্ট সিস্টেমেটিক করেছো, যেগুলো বললাম সেগুলো ঠিক করো, হোপফুলি আমাদের যেভাবে বলেছিলাম সেভাবে লিখেছো। তো আফটার আজকে যতগুলো দেখলাম তোমার কম্পোনাদের পর আমাদের ডকুমেন্টেশনটাই ভালো হয়েছে, বলার জায়গা কম। দেখো লেভেল 1 উপরে উঠে গেছে, ছবি আছে, এই জিনিসগুলো একটু দেখতে হবে। আমি গতদিন এটাও বললাম, যদি তুমি প্রসিডিউর করো 1.0 2.0 এইভাবে করো, মানে 0.1 বা 0.2 দেখেছি বেশ কিছু, যে বিশেষ করে বিবেকানন্দ কলেজে এমসি খুব ঝামেলা করতে হচ্ছে এটা নিয়ে, এক করতে লাগে। পরীক্ষার দিন তো খালি এখানে আর আমি থাকবো না, বা বিডি স্যার থাকবে না, বাকি ডেমো থাকবে, তোমার এমপিও থাকবে, সব টিচাররা থাকবে। আমরা অন্য ডিপার্টমেন্ট থেকেও টিচাররা দেখতে আসে প্রজেক্ট। তোমাদের গ্রুপে বাকি মেম্বার থাকবে, হয়তো ক্লাসেরও বাকিরা থাকতে পারে, সবার সামনে তোমাদের প্রেজেন্টেশন করা। যেভাবে ডেটাবেসের টেবিলগুলো মেনশন করেছে উপর, এটা ডিকশনারি, সেইভাবেই কিন্তু এখানে টেবিলের মেনশন করে, দুটো যেন আলাদা না হয়। তো যেভাবে যাবলাম সেগুলো সাজাও, মোটামুটি রেডি আছে। দেখতে পাচ্ছি লেখা শুরু করছো, কমপ্লিট করো। ইউজকেস থেকে ইউজকেসের আগে যা বললাম সাজিয়ে নাও, আমি দেখবো না। আর নেক্সট দিন আমরা শুক্রবার ইউজকেস থেকে আমি দেখা শুরু করবো। আচ্ছা, তাহলে তোমাদের বলে দিলাম, চাইলে লিভ করে দিতে পারো। এবার লাস্ট যে গ্রুপটা দেখতে পাচ্ছি সরসনা কলেজ গ্রুপ, তোমরা পাঠাও, কি দেখাবে? স্যার হ্যাঁ, ওই স্যার এক মিনিট, বলো। স্যার ফাংশনাল এন্ড অপারেশনাল রিকোয়ারমেন্টস আপনি কোথায় লিখবেন, আমি মানে শুনতে পাই জায়গাটা। এসডিএলসিটা পুরো দেখাবে, এসডিএলসি পরে ওগুলো লেখো। আচ্ছা আচ্ছা এসডিএলসি পুরোটা শেষ করে নিলে দেন ওগুলো লিখলে, তারপরে তুমি শুরু করলে ফাংশনাল ফ্লো ডায়াগ্রাম, তারপরে যে তোমরা শুরু করলে ইয়ার মডেল, এই জিনিসটা যাও। আচ্ছা, তারপরে স্টেপে যাই ওগুলো করব তো, এগুলো দেখো, ঠিক আছে? তো ফাংশনাল ফ্লোর পরে তোমরা ফাংশনাল ফ্লোর পরে তুমি এটা করে নিতে পারো, ইনপুট আউটপুট ডিজাইনটা করে নিলে তারপর ইয়ার মডেল শুরু করবে। তাহলে এইভাবে জিনিসটা সাজাও।
যেভাবে বললাম, ঠিক আছে? হ্যাঁ স্যার। যদি আবার কনফিউশন হয় রেকর্ডিং দেখে নেবে, বাকি গ্রুপগুলোকে যা বললাম তোমাদেরও মনে তাই বলেছি, আবার রেকর্ডিং শুনে সেভাবে সাজিয়ে আনতে চেষ্টা করবে। ঠিক আছে, চলো এবার লাস্ট গ্রুপটা দেখি আমরা, যারা প্রেজেন্ট আছো। আর যারা আজকে প্রেজেন্ট থাকলে চেক হয়নি তাদের কিছু বলা নেই, তাদের চেক হবে না। এটা আমি নেক্সট দিন নিউজ থেকে চেকিং শুরু করবো। তোমরা রেকর্ডিং ফলো করবে, যেভাবে বাকিদের বলা হলো, বাকিদের ডকুমেন্টেশন গুলো দেখলাম, যারা আজকে দেখালে না সেভাবে সাজিয়ে। তো সরস্বতী কলেজের গ্রুপটা বাদে বাকি যারা আছো, যাদের দেখা হয়ে গেল, চলে যেতে পারো, লিভ করে পারো, কোনো সমস্যা নেই। এই তোমাদের কি কি মডিফাই করতে দিয়েছিলাম আছো লাইনে? স্যার আমাদের ইয়ারটা মানে আমাদের আলাদা আলাদা পিডিএফ এ ছিল তো ওগুলো সব আমি মানে একটা সিঙ্গেল ডকুমেন্টেশন অ্যাড করে দেব। আর এই কালার গুলো কি কালার রাখো, এটা ডকুমেন্টেশন জোকার জোকার মনে হয়, এগুলো করা যাবে না, প্রফেশনাল ডকুমেন্টেশন। তারপরে দেখো এই ফর্ম মানে ফর্মটা পুরো আলাদা, বোঝাই যাচ্ছে, চোখে যাচ্ছে এগুলো, এগুলো যেন চোখে লাগানো যাবে না, একই রকম ফর্মালিটি হতে হবে, এগুলো কিন্তু মাথায় রাখতে, এক একটা এক এরকম ফন্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার। ওয়াই আরডিবিএমএস, ওয়াই অটোমেটেড সিস্টেম, এগুলো এখানে কোনো দরকারই নেই আমাদের, তুলে দাও। খালি ইনপুট আউটপুট ডিজাইন দেখাতে হবে, সেটা দেখাওনি। ফাংশনাল ফ্লো একটাও দেখিয়ে দাও যদি চাও, তোমাদের দুজনের প্রজেক্ট অত ডিটেলসে না গেলেও চলবে। এই জন্য কতদিন খুব জোর দিন, এবার বাকিদের উপরে যেহেতু 3 জন 4 জন করে মেম্বার, এই জন্য ওদের ওগুলো এক্সট্রা আমি অ্যাড করে বলবো। এখানে যখন ডিবিএমএস এর ক্ষেত্রে দেখাবো, নর্মাল অ্যাক্টিভিটি নেম হবে, পুরো টেবিলের নেম, এগুলো তোমাদের টেবিলেও থাকে, এখানেও থাকে, সেটা সমস্যা নেই, কিন্তু এখানে কিন্তু আমরা ডেটা ডিকশনারির মতোই লিখবো না, এটা হলে না হলে অসুবিধা কিছু নেই। ইয়ার মডেলের পরে, হ্যাঁ ইয়ার মডেলের পরে কিন্তু আগে নর্মালাইজেশন যাবে, তারপরে তোমার শুরু ডিএফটি। ইয়ার মডেল না হলে কখনো ফাইনাল হওয়ার কিছু নেই, 3NF অব্দি হতে হবে, তো ওটাই লিখতে হবে। যদি একমাত্র তোমাদের ক্যান্ডিডেট কি না থাকে তাহলে 3NF হবে না, ওরালে সব প্রজেক্টে 3NF আমরা করব। যদি কোনো ক্যান্ডিডেট কি থেকে থাকে আর এমন সিচুয়েশন চলে আসে কোনটা ক্যান্ডিডেট কি কোনটা নন কি ডিপেন্ড করছে, এরকম যদি তোমাদের কোনো টেবিল সিচুয়েশন চলে আসে রিলেশনে, সেই ক্ষেত্রে একমাত্র তোমার DNF যাবে, 90% DNF এই যায়, তো এটা নর্মালাইজেশন DNF হবে। তো যেগুলো পাঠিয়েছে সেখানে ও কপি করে দিতে পারে, কোনো অসুবিধা নেই। তোমাদের এখানে যেহেতু উপরে ছবিটা দুটো মিটে গেছে, তো এই পেজেই লেভেল 1 করতে পারবে, যত পেজ নেবে তত বেশি তোমার নষ্ট হবে, তো উঠিয়ে দিতে পারো উপরে। ঠিক আছে, তো যেগুলো বললাম কালেকশন করে নাও, রাতো যেভাবে বলেছিলাম রেডি করেছো, ইম্পোর্ট ডিজাইনটাকে অ্যাড করতে পারলে করতে পারো, আর তার সাথে নর্মালাইজেশন আর ফাইনাল প্রজেক্ট দিতে চাও দিতে পারো, অপশনাল দেওয়া হলো, কিন্তু নর্মালাইজেশন অবশ্যই মেনশন করতে হবে, বাকি দুটো অপশনাল, দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। ঠিক আছে, তো নেক্সট দিন থেকে ইউজ কেস থেকে শুরু হওয়ার আগে অব্দি চেক করবো না, যদি ফার্দার কিছু কোশ্চেন না থাকে লিক করে যেতে পারো। থ্যাংক ইউ স্যার।